দেখুন, চাকরি বিক্রি যে হয়নি এটা আমরা তো কেউ কোনোদিন বলিনি। বিক্রি তো অবশ্যই হয়েছে, 100% হয়েছে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর হয়েছে বলেই ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েও চাকরি পেয়েছে, বা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং করেও হয়েছে, এগুলো তো সত্যি কথা, এ নিয়েও সন্দেহ কোনো অবকাশ নেই। কিন্তু আপনি শুধু অভিযোগ করলে তো হবে না, সেটাকে তার পদক্ষেপ নেওয়ার জায়গা আছে। যদি 50,000 টাকায় কোশ্চেন বিক্রি হয়, বা অডিওতে যদি কোনোভাবে চাকরি বিক্রি হয়, সবার আগে বিরোধী দলনেতা সেটাকে নিয়ে এফআইআর করুক এবং তদন্তের দাবি করুক। তাহলে যদি সিবিআই ডেটার কোনো গুরুত্বই বিচার বিভাগ না নেই বলে মনে করে, তাহলে ইডি সিবিআই এই দপ্তরটাই তালাবন্ধ করে দেওয়া দরকার। কখনো এটা বলেনি যে ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করতে পারবে। ফলে ডিসেবল ক্যান্ডিডেট বলে সে মানে দাগি হবে, টেন্টেড হবে, অথচ ফ্রেশ সিলেকশনে আসতে পারবে, এটা কোথায় বলার। আর কিছু কিছু আইনজীবী, যেমন আমাদেরই তো, আমরাও তো হাইকোর্টে অনেক আইনজীবী আছে, তারা পরিষ্কার বলে এই কেসে আর কোনো মেরিট নেই, এটা তোমরা করতে যেও না। আর কিছু কিছু আইনজীবী এসে মেরিট ফেরিট দেখে না, দাও নিয়ে নি। কারণ এটা তাদেরকেও আমি দোষ দিচ্ছি না, কারণ সেটা তাদের ব্যবসা, তারা তো করবেই। লিখিয়ে নিলাম যে আমি, লিখে দিন যে আমি 5 বছর কেন চাকরি করেছি, বা আমার একটা অভিজ্ঞতা আছে। এই ব্যাকডোর ইয়েটা ঢুকে যাবে, প্রচুর ব্যাকডোর দিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স মার্কসের লোকজন ঢুকে যাবে, তো এটাও তো একটা দুর্নীতিই হবে। দাদা, একেবারেই আজকে এসএসসির পরপর 3খানা মামলা হলো, টেন্টেডদের নিয়েও হলো, এবং প্রাইভেট টিউটাররা কেন অতিরিক্ত এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না সেই বিষয়েও হলো। আপনাদের যে জন্য আপনাদের প্যানেল ক্যান্সেল হয়েছিল 2016 সালের, দাগিরা ছিল বলে, এইবারেও তো দাগিরা রয়েছে। বারংবার আপনারা বলেছেন আইনজীবীদের দোষ, কিন্তু দাগিদের তো আইনজীবীরা ঢোকায়নি প্যানেলে। এবার তাহলে কে দায় নেবে? না, আমরা এটাও একটা ভুল কথা যে আমরা বারবার বলেছি আইনজীবীদের দোষ। আইনজীবীদের দোষ এটাইকে আমরা চূড়ান্ত করে দেইনি, কিন্তু আমরা বলেছি এখানে দোষী, মানে আমাদের প্যানেল ক্যান্সেলের ক্ষেত্রে অনেকগুলো পার্ট কাজ করেছে। গভর্নমেন্ট তার একটা পার্ট, আইনজীবী তার একটা পার্ট, এবং বিচার বিভাগের অবজারভেশন ত্রুটি, ভুল অবজারভেশন, সেটা একটা পার্ট। আমি কিন্তু কোনোদিনই যে শুধু আইনজীবীরাই এটা করেছে এটা নয়, এটাও একটা ভুল কথাবার্তা। যাই হোক, আমি সেই জায়গায় বলছি না। প্রথমত হচ্ছে যে যদি কোনো টেন্টেডের নাম আমাদের তালিকায় আসে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার একদম স্পষ্ট করে দেওয়া আছে যে কারা টেন্টেড কারা, সেটা স্পষ্ট করে দিচ্ছে। তো সেই টেন্টেডদের নাম কোনোভাবেই প্যানেলে আসতে পারবে না, কারণ সেটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ। এসএসসি যেটা আমরা আগের বার ডেপুটেশনে গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম, এই কথা শোনার পর আপনারা জানেন যে কালকে আমাদের ডেপুটেশন ছিল, তাদের বক্তব্য যে এখন ভেরিফিকেশান হচ্ছে। ভেরিফিকেশনে যদি কোনো নাম মানে ইনক্লুড হয়েও থাকে, ভেরিফিকেশনে সে অবশ্যই বাদ যাবে। যদি এই ভেরিফিকেশনে এই নাম বাদ না যায়, তাহলে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আমরাও বসে থাকবো না, আমরাও নিশ্চয়ই পদক্ষেপ নেব। আর অলরেডি সুপ্রিম কোর্টে এই ম্যাটার রয়েছে 24 তারিখ 26 তারিখ, সেখানেও আগের দিনই বিচারকরা বলেছেন যে টেন্টেডরা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে। তো স্কুল সার্ভিস কমিশনকেও তার ক্লারিফিকেশন দিতে হবে সুপ্রিম কোর্টে। একের পর এক মামলা হচ্ছে এসএসসি নিয়ে, কতটা স্বচ্ছতার সাথে বা দেখুন, মামলা একদম স্বচ্ছতার প্রশ্নটা তো আমরা চাই। আমরা সবসময় যে যত রকমের স্বচ্ছতার পক্ষে কথা বলবো আমরা রাজি আছি, কারণ আমরা আগেরবারও আমরা এই জন্যই তো বলি হয়েছি, এটাও তো একটা কারণ। তো আমরা সবসময় স্বচ্ছতার প্রশ্নে সবার সঙ্গেই একমত, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা একটু আগে কথা হচ্ছিল যে একাধিক মামলা হচ্ছে, কিছু মামলা পুরোপুরি অপ্রাসঙ্গিক। মানে দীর্ঘদিনের একটা বেকারত্ব আছে, গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের জুড়ে বেকারত্বটা একটা বড় কারণ, যে আস্তে আস্তে যেভাবে বিশ্বায়নের প্রভাবে বিভিন্ন রকমের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক আদর্শর পরিবর্তনের সাথে সাথে কর্মী ছাঁটাই, বেসরকারিকরণ, এই সমস্ত ব্যাপারগুলো ঘটছে। তো একটা জীবিকার ক্রাইসিস ওয়েস্ট বেঙ্গলেও আছে। তো এই ওয়েস্ট বেঙ্গলেও জীবিকার ক্রাইসিস থাকার কারণেই দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম নিয়োগের জন্য বেকারত্বের সংখ্যা বেড়েছে। একটা রিক্রুটমেন্ট যখন মানে যখন পাবলিশ হয়েছে গেজেটের, তখন সকলেই বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে একটাই প্রতিযোগিতায় আমাকে কোনো না কোনোভাবে ঢুকতে হবে। তো তারা বিভিন্ন রকম একটুখানি সুযোগ থাকলেই আইনজীবীদের সঙ্গে কথা বলছে। আর কিছু কিছু আইনজীবী, যেমন আমরাও তো হাইকোর্টে অনেক আইনজীবী আছে, তারা পরিষ্কার বলে এই কেসে আর কোনো মেরিট নেই, এটা তোমরা করতে যেও না।
আর কিছু কিছু আইনজীবী এসে মেরিট ফেরিট দেখে না, দাও নিয়ে নি। কারণ এটা তাদেরকেও আমি দোষ দিচ্ছি না, কারণ সেটা তাদের ব্যবসা, তারা তো করবেই। যেমন আজকে যে ইয়েটা হয়েছিল মামলাটা, যে বেসরকারি স্কুলে টিচাররা কেন টিচিং এক্সপিরিয়েন্স পাবে না, অযৌক্তিক দাবি। একটা সরকারি স্কুলে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্তরে নিয়োগ হচ্ছে, সেখানে একটা রুলস আছে, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, পরীক্ষা হয়ে গেছে, এখন পাবলিশ হচ্ছে যে দাবি হচ্ছে কি বেসরকারি স্কুলের শিক্ষকরা পাবে। আচ্ছা বলুন তো, তাদের নিয়োগ কিভাবে হয়? তাদের নিয়োগের মধ্যে যে সিকিউর পদ্ধতিগুলো নেওয়া হয়, সেই সিকিউর পদক্ষেপগুলো কি আছে? আজকে আমি একটা, মনে করুন আমি কোনো সরকারি স্কুলে চাকরি করতাম না, আজকে এরকম একটা রিক্রুটমেন্টের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, আমি কোনো একটা প্রাইভেট স্কুলকে ধরলাম বা কোনো ইয়েকে ধরলাম, মিশনকে ধরলাম, দিয়ে একটা লিখিয়ে নিলাম যে আমি লিখে দিন যে আমি 5 বছর কেন চাকরি করেছি বা আমার একটা অভিজ্ঞতা আছে। এই ব্যাকডোর ইয়েটা ঢুকে যাবে, প্রচুর ব্যাকডোর দিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স মার্কসের লোকজন ঢুকে যাবে, তো এটাও তো একটা দুর্নীতিই হবে, এটাও তো একটা করাপশনই হবে। কিন্তু এক দুজন তো প্রাইভেট স্কুলের টিচাররা পেয়েছেন নাম্বার, তুহিনজ্যোতি তিওয়ারি তো এমনটাই সওয়াল করেছেন। প্রথমত একটা জিনিস রটেছে, কালকে আমাদের ভেরিফিকেশন ছিল, আমরাও দেখেছি যে আইসিটি টিচাররা ঢুকেছিল, প্রাইমারি টিচাররা ঢুকেছিল, সেখানে কিন্তু তাদেরকে করা হয়নি, অ্যাকসেপ্ট করা হয়নি। আপনারা যদি দেখেন যে পুরো মানে এই কল ফর ভেরিফিকেশনে একাধিক লোক আছে যারা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স মার্কস দিয়েছে, তারা কিন্তু সেটা পাওয়ার যোগ্য নয়, তারা পাবেই নয় মার্কসটা, কিন্তু দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন যেহেতু ফর্ম ফিল আপের সময় কোনো অথেন্টিক ডেটার স্ক্যান কপি অ্যাকসেপ্ট করা হয়নি, তাই যে যেমন খুশি দেদার মতো ফর্ম ফিল আপ করেছে, আমিও আমার মতো একটা ফর্ম ফিল আপ করে দিয়েছি। এখন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, সেগুলো নিশ্চিত রূপে মার্কিং হচ্ছে। এখন যদি কোনোভাবে এই ভেরিফিকেশনের পরেও এই ধরনের লোকজন, যারা হয়তো প্রাইভেট স্কুলের টিচার বা যারা আইসিটি বা অন্যান্য জায়গা থেকে এসছে, যা গেজেটের ক্রাইটেরিয়ার বাইরে, তো তারা যদি এখানে কোনোভাবে ইনক্লুড থাকে, আমরাও তো রাস্তায় নামবো, এটা তো হতে পারে না। গেজেটের পক্ষে আমরা, গেজেট যা তৈরি হয়েছে বাস গেজেটের ভিতরে, গেজেটের বাইরে আমরা কোনো কিছুকে এন্টারটেনমেন্ট করতে চাইছি না, কারণ আমরা গেজেটের দেখে পরীক্ষা দিয়েছি। কিন্তু সেই গ্যাজেটকেও তো চ্যালেঞ্জ করা যায়। গেজেটকে তো চ্যালেঞ্জ করা হয়েছে, গেজেটকে নিয়ে অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে, হাইকোর্টেও চ্যালেঞ্জ করা হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এবং সেই মামলা তো খারিজও হয়েছে, এবং সেই গেজেটের মামলা আরও 24 তারিখ 26 তারিখ সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ মানে অবজারভেশনে এই পরীক্ষাটা হচ্ছে, সুপ্রিম কোর্টের অবজারভেশনে হচ্ছে, অসুবিধা নেই, কোনো অসুবিধাই নেই। যদি এটা নিয়ে সুপ্রিম কোর্ট নতুন কোনো অবজারভেশন দেয় তো দেবে, মামলা তো হতেই পারে, মামলা সব কিছু নিয়েই হতে পারে, কিন্তু একটা দু রকমের রুলস তো এখানে আছেই, একটা লেজিসলেটিভ রুলস আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল আছে। তো সরকার আইন প্রণয়ন করে, করে সেটা যদি কোনো মনে হয় কোনো জনগণের যে সেটা আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, আমি কোর্টে যাব, কেস করব। কোর্ট যদি মনে করে যে সেটা দরকার, মানে এটা ইন্টারভিউ করবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত কিছুদিন আগে একটি অডিও প্রকাশ্যে এনেছিলেন, আপনারাও হয়তো শুনিয়েছেন, সার্টেন অ্যামাউন্ট অফ টাকায় চাকরি বিক্রি হচ্ছে। সেই দেখুন, চাকরি বিক্রি যে হয়নি এটা আমরা তো কেউ কোনোদিন বলিনি, বিক্রি তো অবশ্যই হয়েছে, 100% হয়েছে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর হয়েছে বলেই ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েও চাকরি পেয়েছে, বা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং করেও হয়েছে, এগুলো তো সত্যি কথা, এ নিয়েও সন্দেহ কোনো অবকাশ নেই। কিন্তু আমার দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে, বিরোধী দলনেতা যখন পরীক্ষা শুরু হচ্ছে সেই সময় বলেছিলেন 50,000 টাকা দিয়ে প্রশ্ন বিক্রি হচ্ছে, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু সেটা নিয়ে কোনো এফআইআর হলো না, সেটা নিয়ে কোনো কোর্ট কেস হলো না। এখনও বলা হচ্ছে যে অডিও পাবলিশ হয়েছে, এখনও পর্যন্ত কোনো এফআইআর হলো না। তাহলে অভিযোগগুলো সত্যি ছিল? অভিযোগ সত্যি হলো তার তো এফআইআর হওয়া দরকার। অভিযোগ দেখুন আমি করতেই পারি, আমি অভিযোগ করতে পারি, সত্য হতে পারে, অসত্য হতে। বিরোধী দলনেতা আর 5টা লোকের মতো, আমার মতো একটা ফালতু ক্যাটাগরির কোনো লোক নয়। বিরোধী দলনেতা হচ্ছে বিধানসভার একজন খুব রেসপেক্টিভ জনপ্রতিনিধি, তাহলে শুধু রেসপেক্টিভ নয়, তিনি হচ্ছে রেসপন্সিবল একজন জনপ্রতিনিধি। তাহলে একজন রেসপেক্টিভ জনপ্রতিনিধি হিসাবে তিনি শুধু অভিযোগ করলে তো হবে না,
সেটাকে তার পদক্ষেপ নেওয়ার জায়গা আছে। যদি 50,000 টাকায় কোশ্চেন বিক্রি হয় বা অডিওতে যদি কোনোভাবে চাকরি বিক্রি হয়, সবার আগে বিরোধী দলনেতা সেটাকে নিয়ে এফআইআর করুক এবং তদন্তের দাবি করুক উপযুক্ত প্রমাণ দিয়ে। এটা তার উপযুক্ত নেতৃত্বের কাজ হবে। রাজ্যে তো তদন্ত হচ্ছে না, এডিসিবি তদন্ত করছে না, অভিজিৎ গাঙ্গুলি নিজে অভিযোগ করেছে। সেটা তো বিরোধী দলনেতা বা অভিজিৎ গাঙ্গুলি ভালো জানে, কারণ ইডি সিবিআই যারা যেগুলো আছে সেগুলো কেন্দ্রীয় এজেন্সি, হ্যাঁ, এবং কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি। এবং এই ইডি সিবিআইগুলোকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে তো নিয়োগ করাই হয়েছে। হ্যাঁ, তাহলে ইডি সিবিআই যদি হেমন্ত শর্মার ইনভেস্টিগেশনের জন্য অথেন্টিক হয়, যদি কেজরিওয়ালকে জেলে ভরার জন্য অথেন্টিক হয়, তাহলে আমার ওএমআরের বেলাতেও অথেন্টিক। সেটা কেন মানা হলো না? যদি ওই সিবিআইয়ের তথ্য যদি সেটা কোর্টে গৃহীত হয়ে যদি সেটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে বা সেইটা নিয়ে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এবং প্রমাণাদিগুলোকে কোর্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে ইডি সিবিআইয়েরও প্রয়োজন নেই, সেটাকেও বন্ধ করে দেওয়া দরকার। এবং রাজনৈতিক যখন কোনো ঘটনা ঘটবে তখন আমার বিরোধী দল আছে বলে বা আমার হাতে ইডি সিবিআই আছে বলে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ারও কোনো দরকার হবে না। এটাই তো ব্যাপার। তাহলে যদি সত্যি ইডি সিবিআইয়ের যদি তথ্যের কোনো গুরুত্ব থাকে, যদি সারবত্তা থাকে, তাহলে কোর্টকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 2016 এসএলএসটির বেলায় 4টে চার্জশিট পেশ করলো সিবিআই এবং এত সুন্দর করে প্রমাণ দেওয়া হলো, তারপরেও আমার এতগুলো ছেলে চাকরি গেল কেন? তাহলে যদি সিবিআইয়ের ডেটার কোনো গুরুত্বই বিচার বিভাগ নেই বলে মনে করে, তাহলে ইডি সিবিআই এই দপ্তরটাই তালাবন্ধ করে দেওয়া দরকার, সেটার প্রয়োজনই নেই। আর যদি ইডি সিবিআই যদি তদন্ত করতে না পারে, তাহলে এর থেকে আমি তো যতদূর জানি যে সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই। তাহলে যারা বলছে যে ঠিকঠাক করতে পারছে না, হ্যাঁ, তাহলে তারাও সেই দলেরই অন্তর্ভুক্ত আছে, তারাও সেই সরকারেরই অধীনে আছে, তারা প্রশ্ন তুলছেন না কেন? তারা সেই কথা পার্লামেন্টে তুলছেন না কেন? আমি তো মিডিয়ায় অনেক কথা বলতে পারি, আমি তো আর পার্লামেন্টে বলতে পারি না। তাহলে যাদের পার্লামেন্টে বলার ক্ষমতা আছে, বিধানসভায় বলার আছে, তারা বলুক না। মিডিয়ায় একটা কথা বলে দিলে তো হবে না। যারা একেবারে তোমাদের সাথেই পরীক্ষা দিয়েছিল, ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা অভিযোগ করছে যে তারা সম্পূর্ণ নাম্বার পেয়েছে, তাও তারা সম্পূর্ণ নাম্বার কতই? সম্পূর্ণ নাম্বার হচ্ছে 80তে, অ্যাকর্ডিং টু গেজেট। না, ওদের বলে কোনো কথা নেই। যখন আমরা ওই বিগ বাজারে কোনো প্যান্ট কিনতে যাই, তখন আমার যদি প্যান্টের কোমরের সাইজ থাকে 32, তার মানে আমি বলতে পারি যে ওই 32 সাইজটা আমার। 32টা একটা সাইজ, তার সঙ্গে আমি ফিট হই বলে ওই সাইজটা আমার, ওইটা আমার সাইজ নয়। তো ঠিক সেইভাবেই যে আমার নেই তার মানে সবার নেই না, দেওয়া হবে কেন? যদি না থাকে সে পাবে না। গেজেট পাবলিশ হয় একটা রিক্রুটমেন্ট। দেখুন, এটা তো আর মাধ্যমিকের পরীক্ষা নয়, মাধ্যমিকের পরীক্ষা নেই যে 700-র মধ্যে পরীক্ষা এবং সবাই সমান। এটা একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আসে। রিক্রুটমেন্ট প্রসেস, নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় একটা গেজেট পাবলিশ হয়। সেই গেজেট পাবলিশ হওয়ার পর সবাই আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি। নিয়োগ অথরিটি বেটার এমপ্লয়ি সবসময়ই খোঁজে, সেটা প্রাইভেট সেক্টর হোক আর সরকারি সেক্টর। তো সেখানে গেজেটের একটা ক্রাইটেরিয়া আছে। ব্যাপারটা হচ্ছে গেজেটের ক্রাইটেরিয়া। কি গেজেটের ক্রাইটেরিয়া? আমি যে এমপ্লয়িকে কল দিচ্ছি তার ক্রাইটেরিয়া হচ্ছে সে কী নাম্বার পাবে। 60 নম্বরের একটা ওএমআর বেস পরীক্ষা পাবে, 10 নম্বরের একটা এডুকেশন কোয়ালিফিকেশান পাবে এবং 10 নম্বরের একটা টিচিং এক্সপিরিয়েন্স পাবে। কিন্তু এই যে এডুকেশন কোয়ালিফিকেশানটাও আবার ভাগ আছে। 10 নাম্বার তার এডুকেশন কোয়ালিফিকেশান হলেও এই 10-এ যে ফার্স্ট ক্লাস তার 10, যে সেকেন্ড ক্লাস সে পাবে 8, তারপরে যে সে পাবে 6। এখন আমি 60-এর মধ্যে আমার পরীক্ষায় আমি 60 পেলাম, কিন্তু আমি ওই 10 নাম্বার পাবো না, কারণ আমার লোয়ার মার্কস আছে, আমি 6 পাবো। সে এবার বলছে তাহলে তো যে ছেলেটা 58 পাবে, অথচ তার যদি 10-এ 10 এডুকেশন কোয়ালিফিকেশান থাকে, সে তো আমাকে টপকে যাবে। তখন আমি বলছি না 60-এ পরীক্ষা হওয়া উচিত, তার মানে আমি বঞ্চিত হচ্ছি। আর যে 58 পেয়েছে সে বলছে না 70-এ পরীক্ষা। ওদের মধ্যে দেখবেন কেউ বলছে 60-এ 60 পেয়ে আমি ডাক পাইনি, কেউ বলছে 70-এ 70 পেয়ে ডাক পাইনি। কেন? যে 60-এ 60 পেয়ে বলছে সে একাডেমিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কারণ তার একাডেমি কম আছে। যে 60-এ 60 পেয়ে 58 পেয়েছে, সে দেখছে আমার 10 একাডেমি আছে, ওইটাকে যুক্ত পারছে। কিন্তু কেউ ওই 10 নাম্বার যে একটা এক্সপিরিয়েন্স মার্কস আছে ওইটাকে বলছে না ফ্রেশাররা, কারণ তাদের এক্সপিরিয়েন্স মার্কসটা নেই। তাহলে নিয়োগের ক্রাইটেরিয়া হচ্ছে সবটা নিয়ে 80 নাম্বার, 10 নাম্বারে 60 রিটেন, 10 একাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রতি বছর 2 করে 10 নাম্বারের একটা
টিচিং এক্সপিরিয়েন্স, সব কটাকে ফুলফিল করার পরে কল ফর ভেরিফিকেশন, এটাই গেজেটে আছে। হ্যাঁ, যেমনভাবে ধরুন একটা মাধ্যমিকের 700 নম্বরের পরীক্ষা, আমি অঙ্কে 100 পেলাম, আমি বাংলায় 100 পেলাম, কিন্তু বাকি সাবজেক্টগুলোয় আমি ফেল করে গেলাম, তাহলে আমি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলাম না। কিন্তু যে ছেলেটা 700-র মধ্যে অঙ্কেই 50, বাংলায় 50, ইতিহাসে 60 করে পুরো প্রক্রিয়াটা ফুলফিল করলো, পুরো ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো, তাকেই আমরা বিজয়ী ঘোষণা করি, তাকে আমরা পাস করাই। তো এটা একটা নিয়োগের ক্রাইটেরিয়া ছিল যে এইটা হচ্ছে আমার এমপ্লয়ি নিয়োগের ক্রাইটেরিয়া, তুমি এইটাকে ফুলফিল করবে, তুমি চাক পাবে। এই কেস 2007 সালেও ছিল, 2007 সালেও ক্রাইটেরিয়া ছিল এরকম। যেমন একটা সময় বিএড, নন বিএড পরীক্ষা হতো, যখন মানে এর আগের সরকারের আমলে যখন বিএড বাধ্যতামূলক ছিল না, তখন যার বিএড ছিল সে 5 নম্বর এক্সট্রা পেত, যার বিএড ছিল না সে 5 নম্বর এক্সট্রা পেত না। তাহলে আমি যখন দেখলাম যে 5 নম্বর এক্সট্রা পাচ্ছে, তাহলে তো কমে যাবে, তখন আমি সেটাকে নিয়ে তো বলতে পারতাম যে না, তাহলে ওকে বিএডের নাম্বারটা দেওয়াই যাবে না। এগুলো তো হয় না, তখন নিয়োগের ক্রাইটেরিয়া এটা মানতে হবে এটা। এবং মাঝপথে খেলা হয়ে গেল, তারপর আমি বলতে পারি না ওই খেলাটায় আমি আর মনে হচ্ছে ছুটে শেষ পর্যন্ত যেতে পারবো না, আমি আর খেলবো না, আমি এবার বললাম এই নিয়মটাই ভুল, এটা তো হয় না। দাদা একেবারে শেষ প্রশ্ন, আপনাদের 2016 প্যানেলেও নাম ছিল এবং এই নতুন যে সিলেকশন প্রসেস এতেও নাম রয়েছে একেবারে নীতিশ রঞ্জন বর্মন, যাকে নিয়ে বিভিন্ন খবর এখন হেডলাইনও দেখতে পাচ্ছেন আপনারা। সে টেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু তার ফিজিক্যালি ডিসেবল বলে নাকি তাকে দেওয়া হয়েছে, এমনই কল্যাণ ব্যানার্জি কোর্টে দাঁড়িয়ে বললেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে একজনও দাগি নেই সিলেকশন প্রসেসে। দুজনের কথারই তো কোনো মিল পাওয়া যায়। দেখুন, সুপ্রিম কোর্টে যখন ফাইনাল জাজমেন্ট হয়েছিল, তখন ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য এইরকম কোনো স্পেশালিটি দেওয়া হয়নি যে টেন্টেড হলেও তার 7 খুন মাপ, এটা বলা হয়। ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য একটা সাবসিডি দেওয়া হয়েছিল যে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্যালারিটা পাবে, 31শে ডিসেম্বর পর্যন্ত স্যালারিটা পাবে। যখন যেহেতু তখন এমএ অ্যাপ্লিকেশন হয়নি বা এক্সটেনশনও হয়নি, তাহলে তখন ফার্স্ট জাজমেন্টে 3 এপ্রিলের জাজমেন্টে বলা ছিল ডিসেবল ক্যান্ডিডেটরা 31শে ডিসেম্বর পর্যন্ত সে স্যালারিটা পাবে, যেহেতু তখন স্কুলে আসার ব্যাপার ছিল। কিন্তু কখনো এটা বলেনি যে ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করতে পারবে। ফলে ডিসেবল ক্যান্ডিডেট বলে সে মানে দাগি হবে, টেন্টেড হবে, অথচ ফ্রেশ সিলেকশনে আসতে পারবে, এটা কোথায় বলা নেই।